ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ইয়েমেনি প্রতিরোধ বাহিনী হুথি ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ ঘটনায় অন্তত 2 ইসরায়েলি সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। হামলার পরপরই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত ঘোষণা করা হয়েছে, যা গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। রবিবার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বাজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই জানা যায় ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের কাছাকাছি বেন গুরিয়ন বিমানবন্দরের এলাকায় আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের পাশ দিয়ে উঠছে বিশাল ধোঁয়ার কুণ্ডলী, যা বিস্ফোরণের তাৎক্ষণিক প্রমাণ। ইসরায়েল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট স্থগিত করে। বিকল্প রুটেও পাঠানো হয় বেশ কিছু ফ্লাইট। এমন কৌশলগত স্থাপনায় হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। এখন এই ব্যর্থতার পেছনে কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আইডিএফ মুখপাত্র নিশ্চিত করেছেন হামলায় 2 সেনা নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন এবং ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত অভিযান চলছে। যদিও হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি, বিশ্লেষকরা মনে করছেন এটি হুথি গোষ্ঠীর অংশ। সাম্প্রতিক সময়ে গাজা সংকটের জের ধরে হুথিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী পদক্ষেপে সক্রিয় হয়ে উঠেছে। তারা এর আগেও লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে বেন গুরিয়ন হামলায়ও তেমনই একটি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিহত করতে পারেনি। বিশ্লেষকরা বলছেন যদি সত্যিই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকে, তবে এটি মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করবে। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমগুলো সাধারণত সাবসনিক বা সুপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। হাইপারসনিক প্রযুক্তি এখনও বিশ্বজুড়ে চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে নাটক বলে প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি জানিয়েছেন কিয়েভ একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত রয়েছে। শুক্রবার এএফপি সহ কয়েকজন সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। এই সাক্ষাৎকার শনিবার পর্যন্ত প্রকাশে নিষেধাজ্ঞার আওতায় ছিল। এএফপির প্রতিবেদনে জানানো হয় এখন পর্যন্ত রাশিয়া কিয়েভ ও ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাবিত নিঃশর্ত 30 দিনের যুদ্ধবিরতি মেনে নেয়নি। যুক্তরাষ্ট্র দীর্ঘ 3 বছর ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলেনস্কি বলেন এটি একটি নাটকীয় প্রচেষ্টা মাত্র। 2 বা 3 দিনের মধ্যে যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। তিনি আরও বলেন আমরা কোনো সাজানো পরিবেশ তৈরির খেলা খেলছি না, যাতে পুতিন 9 মের অনুষ্ঠানে একঘেয়েমি কাটাতে পারেন। 9 মে রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উপলক্ষে বড় আকারের সামরিক কুচকাওয়াজ ও পুতিনের ভাষণের আয়োজন করা হয়েছে। ইউক্রেনের ধারণা যুদ্ধবিরতির এই প্রস্তাব মূলত কিয়েভকে 9 মে মস্কোতে হামলা না করতে বাধ্য করার একটি কৌশল। ক্রেমলিন জানিয়েছে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রায় 20টি দেশের নেতা অংশগ্রহণ করবেন, যাদের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রয়েছেন। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন কিছু দেশ ইউক্রেনকে জানিয়েছে তারা রাশিয়া যাচ্ছে এবং নিরাপত্তা চেয়েছে। তিনি বলেন আমাদের অবস্থান খুব স্পষ্ট। 9 মে যারা রাশিয়া যাচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাশিয়ার। রুশ ভূখণ্ডে যা ঘটবে তার জন্য ইউক্রেন দায়ী থাকবে না। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন রাশিয়া নিজেই কোনো আগুন বা বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে তার দায় আমাদের ওপর চাপাতে পারে। এবারের বিজয় দিবসে রাশিয়া জাঁকজমকপূর্ণ আয়োজনের ঘোষণা দিয়েছে এবং পুতিন এই উপলক্ষে সেনাদের উদ্দেশ্যে বার্তা দেবেন। বর্তমানে রুশ বাহিনী যুদ্ধের বিভিন্ন ফ্রন্টে অগ্রগতি করছে এবং উভয় পক্ষই আকাশপথে হামলার তীব্রতা বাড়িয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি করেছে যদি যুদ্ধ পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি না হয় তবে তারা যুদ্ধবিরতি প্রচেষ্টা থেকে সরে আসতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন আমরা একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি চাই, যা কোনো উৎসবের অজুহাতে দেওয়া 3 দিনের সামরিক বিরতি নয়। তিনি আরও জানান
যুদ্ধবিরতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে আমূল পরিবর্তন এনেছেন, যার ফলে ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। এর আগে 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই একটি খনিজ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার পেত এবং বিনিময়ে নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও তা নির্দিষ্ট ছিল না। পরবর্তীতে কিয়েভ ওই চুক্তির শর্তাবলী পুনরায় আলোচনার মাধ্যমে পরিবর্তন করে, যাতে ইউক্রেনের স্বার্থ রক্ষা হয়, যদিও তাতেও পরিষ্কার নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়নি। এরপর এপ্রিল মাসে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে ভ্যাটিকানে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠক হয়, যা তাদের প্রকাশ্য বিরোধের পর প্রথম সাক্ষাৎ ছিল। জেলেনস্কি বলেন, সেই বৈঠকটি আমাদের আগের সব সাক্ষাতের চেয়ে ভালো ছিল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি বিশ্বাস করি ভ্যাটিকানের বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প কিছু বিষয় নতুনভাবে দেখছেন। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে চলছে তীব্র উত্তেজনা। পাল্টাপাল্টি পদক্ষেপে বাড়ছে সরাসরি যুদ্ধের সম্ভাবনা। এর মাঝে গুরুত্বপূর্ণ সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট ভাষায় জানান, যদি ভারত সিন্ধু নদে কোনো ধরনের বাঁধ বা অবকাঠামো নির্মাণের চেষ্টা করে, তবে পাকিস্তান তা আগ্রাসন হিসেবে বিবেচনা করবে এবং উপযুক্ত পাল্টা হামলা চালাবে। তার ভাষায়, আমরা তা গুড়িয়ে দেব। এই বক্তব্যে দুই দেশের মধ্যে পানি নিয়ে যুদ্ধের ছায়া স্পষ্টভাবে ফুটে উঠেছে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরমে পৌঁছেছে। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও এখনো পর্যন্ত কোনো গ্রহণযোগ্য প্রমাণ আন্তর্জাতিক মহলে উপস্থাপন করতে পারেনি। তবে পাল্টা প্রতিক্রিয়ায় ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে এবং ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় কূটনৈতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে এবং শুধুমাত্র শিখ তীর্থযাত্রী ছাড়া সকল ভারতীয় ভিসা বাতিল করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত ভেঙে পড়েছে। জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে খাজা আসিফ বলেন, ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের কাঠামো নির্মাণের চেষ্টা করে, আমরা তা গুড়িয়ে দেব। এটা শুধু প্রকল্প নয়, এটা আমাদের জাতীয় নিরাপত্তা ও অস্তিত্বের প্রশ্ন। তিনি আরও বলেন, আগ্রাসন মানেই শুধু বন্দুক বা গোলাগুলি নয়, পানি আটকে দেওয়া, জনগণকে অনাহারে বা তৃষ্ণায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এটাও এক ধরনের যুদ্ধ। তিনি অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নাটক তৈরি করছেন এবং আন্তর্জাতিক মহলের কাঙ্ক্ষিত সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছেন। তার ভাষায়, ভারত কোনো গ্রহণযোগ্য প্রমাণ দেখাতে পারেনি, বরং আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের বিরুদ্ধে করা অভিযোগ খারিজ করে দিয়েছে। যদিও যুদ্ধের প্রত্যক্ষ আহ্বান এখনো আসেনি, তবুও খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান কূটনৈতিক ও চুক্তিভিত্তিক প্ল্যাটফর্মে এই ইস্যু উত্থাপন করবে। আমরা সিন্ধু পানি চুক্তিকে ভিত্তি করে আন্তর্জাতিক অংশীদারদের দ্বারস্থ হব এবং ভারতের একতরফা পদক্ষেপের বিরোধিতা করব, বলেন তিনি। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে জানান, ভারতের জন্য এ চুক্তি লঙ্ঘন করা সহজ হবে না এবং পাকিস্তান এর মোকাবেলায় সব ধরনের কৌশলগত ব্যবস্থা নিতে প্রস্তুত। নিজেদের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পড়ছে বর্বর দখলদার ইসরায়েল। রাজধানী জেরুজালেমের পশ্চিমাঞ্চলে শুরু হওয়া এই ভয়াবহ দাবানল দেশটিকে এক নজিরবিহীন সংকটে ফেলেছে। 30 এপ্রিল 2025 তারিখে ইস্তাউল বনাঞ্চল থেকে সূচিত এই আগুন প্রবল বাতাস ও খরার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে, যা ইসরায়েলের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বৃহৎ দাবানলে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে দাবানলটি বেইত শেমেশ ও ল্যাক্রুন এলাকার বনভূমিতে সীমাবদ্ধ থাকলেও তীব্র বাতাসের কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে জেরুজালেম ও তেল আবিব সংযোগকারী প্রধান মহাসড়ক হাইওয়ে 1 এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়। অনেক চালক তাদের গাড়ি ফেলে পায়ে হেঁটে নিরাপদ স্থানে সরে যান। এই দাবানলে অন্তত ৬,১৭০ একর জমি পুড়ে গেছে, যার মধ্যে প্রায় ৩,২০০ একর বনভূমি অন্তর্ভুক্ত। কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২০ জনের বেশি ফায়ার ফাইটার রয়েছেন। ১০,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। ইতালি, ক্রোয়েশিয়া, ফ্রান্স, স্পেন, রোমানিয়া, গ্রিস, সাইপ্রাস,
বুলগেরিয়া এবং উত্তর মেসিডোনিয়া সহ বেশ কয়েকটি দেশ অগ্নি নির্বাপক বিমান পাঠিয়েছে। দাবানলের কারণে ইসরায়েলের স্মরণ দিবস এবং স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জেরুজালেমের মাউন্ট হার্জেল এ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাতীয় টর্চ প্রজ্বলন অনুষ্ঠান, যা বাতিল করে পূর্বে ধারণকৃত ভিডিও সম্প্রচার করা হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ এখনও তদন্তাধীন, তবে কিছু সূত্রে এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইসরায়েলি পুলিশ অন্তত ৩ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজনের কাছে আগুন লাগানোর সরঞ্জাম পাওয়া গেছে। এই দাবানল ইসরায়েলের জন্য একটি বড় সতর্কবার্তা, যা জলবায়ু পরিবর্তন এবং বনভূমির সুরক্ষার গুরুত্বকে পুনরায় সামনে এনেছে। প্রেসিডেন্ট আইজাক হারজোগ এ ঘটনাকে জলবায়ু সংকটের অংশ হিসেবে উল্লেখ করেছেন এবং ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির আহ্বান জানিয়েছেন। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক গত ১ দশক ধরে ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পর আঙ্কারা তেল আবিব সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছায়। প্রেসিডেন্ট এরদোয়ান তখন প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলকে যুদ্ধ অপরাধী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছিলেন। সেই প্রেক্ষাপটে তুরস্ক ইসরায়েলের বিভিন্ন কূটনৈতিক ও সামরিক উদ্যোগে বাধা সৃষ্টি করে আসছে। এবার তুরস্কের আকাশসীমায় বাধার কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর পূর্ব নির্ধারিত আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে তার কার্যালয় থেকে সফর বাতিলের কারণ হিসেবে আঞ্চলিক পরিস্থিতি ও রাজনৈতিক নিরাপত্তাজনিত ব্যস্ত সূচিকে দায়ী করা হয়েছে, তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা জানায় প্রকৃত কারণ ছিল ভিন্ন। তুরস্ক কর্তৃপক্ষ ইসরায়েলি রাষ্ট্রীয় বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়াতেই এই সফর বাতিল করা হয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সফরের জন্য নির্ধারিত বিমান উইং অফ জাউন আঙ্কারার আকাশসীমা ব্যবহার করে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছানোর পরিকল্পনা ছিল, কিন্তু তুরস্ক সরকার এ অনুমতি না দেয়ায় ইসরায়েলের পক্ষ থেকে বিকল্প রুট নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। সম্ভাব্য বিকল্প ছিল গ্রিস এবং বুলগেরিয়া হয়ে ঘুরে যাওয়ার একটি দীর্ঘ রুট, তবে এতে যাত্রার সময় দ্বিগুণ হয়ে যেত এবং নিরাপত্তা সময় ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতো। ফলে শেষ পর্যন্ত সফরটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিস্থিতি নতুন নয়। এর আগেও ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগ আজারবাইজানে জাতিসংঘ আয়োজিত COP29 জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই সফর বাতিল করা হয়। তখনও আনুষ্ঠানিকভাবে নিরাপত্তাজনিত কারণ দেখানো হলেও পরে জানা যায় তুরস্ক তার আকাশসীমা ব্যবহার করতে দেয়নি বলে প্রেসিডেন্টের বিমান উঠতে পারেনি। ইসরায়েল থেকে আজারবাইজানের সরাসরি বিমান চলাচল অনেকটাই ভূরাজনৈতিকভাবে নির্ভরশীল, কারণ দুই দেশের মধ্যবর্তী অঞ্চলে বেশিরভাগ ফ্লাইটকেই তুরস্ক, সিরিয়া, ইরাক কিংবা ইরানের আকাশসীমা ব্যবহার করতে হয়। এই দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক টালমাটাল হয়, প্রায়ই ভ্রমণ ও কূটনৈতিক তৎপরতায় বাধা সৃষ্টি হয়। আজারবাইজান ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র, বিশেষ করে ইরানকে ঘিরে নজরদারি ও সামরিক সহযোগিতায় দুই দেশের সম্পর্ক গভীর। ইসরায়েল আজারবাইজানকে সামরিক ড্রোন ও প্রযুক্তি সরবরাহ করে এবং বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী। এই সফরটি সেই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার একটি সুযোগ ছিল, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলো না। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে। শনিবার ৩ মে এই ঘটনা ঘটেছে, তবে আটক রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। বর্তমানে তিনি বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, এই ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। এর মধ্যেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি জুড়ে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে পাকিস্তানি বাহিনী বিনা উস্কানিতে গুলি চালায় বলে ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ। পাল্টা জবাবও দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারত। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ, যেখানে একসঙ্গে বহু পাকিস্তানি পোস্ট অংশ নিয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর না মিললেও সংঘর্ষের ব্যাপকতা দুই দেশের মধ্যে উত্তেজনাকেই প্রতিফলিত করে। এ ঘটনার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। এর আগে ২৩ এপ্রিল পাকিস্তান পাঞ্জাবের পিরোজপুর সেক্টর থেকে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে। তিনি সীমান্তে কৃষকদের পাহারার দায়িত্বে ছিলেন। সাধারণত ভুল করে সীমান্ত অতিক্রম করা সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত
পদ্ধতি থাকলেও সাউকে এখনও ফেরত দেয়নি পাকিস্তান। এর জবাবে ভারতও আটক পাকিস্তানি রেঞ্জারকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রেখেছে। এই পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে, আর জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে নিজেদের আকাশসীমা ভারতীয় বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এই উত্তেজনার মধ্যেই পাকিস্তান শনিবার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, যার রেঞ্জ 450 কিলোমিটার। পাকিস্তান জানিয়েছে এটি তাদের সিন্ধু মহড়া সামরিক মহড়ার অংশ। ভারতীয় কর্মকর্তারা একে সরাসরি উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। সব মিলিয়ে ভারত পাকিস্তান সীমান্ত পরিস্থিতি আরও জটিল ও অস্থির হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন দুই দেশের মধ্যে উত্তেজনা যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা হয়, তবে এটি আরও বড় ধরনের সংঘর্ষ বা কূটনৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক আগ্রাসী ও উস্কানিমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে সময় উপযোগী ও কার্যকর প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে ভারতের সম্ভাব্য আগ্রাসন রুখে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়, 29 এপ্রিল রাত থেকে 30 এপ্রিল রাতের মধ্যে ভারতের 4টি রাফাল যুদ্ধবিমান পাকিস্তানের দিকে অগ্রসর হয়। হরিয়ানার ওম্বালা বিমানঘাঁটি থেকে এসব বিমান 1200 কিলোমিটার গতিতে উড্ডয়ন করে পাকিস্তান সীমান্তের কাছাকাছি চলে আসে। যদিও তারা পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করেনি, তবুও তাদের কাছে থাকা 200 কিলোমিটার পাল্লার স্পাইস 2000 ক্ষেপণাস্ত্র বড় হুমকি হিসেবে দেখা হয়। এই পরিস্থিতিতে পাকিস্তান বিমান বাহিনী তৎক্ষণাৎ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। রাফাল যুদ্ধবিমানগুলো রাডার ও যোগাযোগ ব্যবস্থা সফলভাবে জ্যাম করে দেওয়া হয়, যার ফলে বিমানগুলো নিজেদের মধ্যে সমন্বয় হারিয়ে ফেলে। একই সময়ে আকাশে পাকিস্তানের J-10C যুদ্ধবিমানগুলিও টহল দিচ্ছিল, যেগুলো 230 কিলোমিটার পাল্লার PL-15 ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল। অর্থাৎ পাকিস্তান নিজ আকাশসীমার মধ্য থেকেই ভারতের রাফালকে টার্গেট করতে পারত। এই কৌশলী জবাবে ভারতীয় রাফাল বিমানের দলকে শ্রীনগরে জরুরি অবতরণ করতে হয়। তারা আম্বালায় ফিরে যেতে পারেনি। বিষয়টি পাকিস্তানের ইলেকট্রিক ও সাইবার ওয়ারফেয়ারের দক্ষতারই প্রমাণ। এটি অনেকটা 2019 সালের ঘটনার পুনরাবৃত্তি, যেখানে ভারতীয় পাইলট অভিনন্দনের MiG-21 বিমান পাকিস্তান ভূপাতিত করেছিল। তবে এবার লক্ষ্য ছিল ভারতের অত্যাধুনিক রাফাল, যেগুলো ভারতীয় আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড হিসেবে বিবেচিত। জিও টিভির তথ্য মতে ওই রাতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে হামলার আরেকটি পরিকল্পনা নেওয়া হয়। তবে পাকিস্তান তাৎক্ষণিকভাবে 40 থেকে 50টি যুদ্ধবিমান আকাশে পাঠিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ভারতের সম্ভাব্য হামলা আগেভাগে প্রতিহত করে। সূত্রগুলো জানায়, পাকিস্তানের মাল্টি ডোমেইন সক্ষমতা, বিশেষ করে সাইবার ও মহাকাশ ভিত্তিক প্রযুক্তির আধিপত্য ভারতের কৌশল ব্যর্থ করে দিচ্ছে। পাকিস্তান শুধু আকাশসীমা নয়, প্রযুক্তিগত দিক থেকে ভারতের থেকে এগিয়ে আছে। এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই পাকিস্তান রাফালের মতো উন্নত যুদ্ধ বিমানকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় বলেছিলেন, 2019 সালে যদি রাফাল হাতে থাকতো তবে পরিস্থিতি অন্যরকম হতো। কিন্তু এবার রাফাল হাতে থাকার পরও পাকিস্তানের দক্ষ প্রতিরক্ষা কৌশলের সামনে ভারত আবারও ব্যর্থ হয়েছে। এটি পাকিস্তানের আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা এবং কৌশলগত প্রস্তুতির একটি জোরালো প্রমাণ।